আসসালামু আলাইকুম। স্বাগতম সাকিব স্টোরি লাউঞ্জে। লিটল হাউস ইন দ্য প্রেরির শেষ পর্বে লরা আর তার পরিবারের স্বপ্নময় যাত্রা পৌঁছেছে নতুন এক অধ্যায়ে। প্রেরির বুকে এক নতুন ঘর, নতুন শুরু, আর তারই সঙ্গে লুকিয়ে আছে দুঃসাহসিক সংগ্রাম। এই গল্পে আপনি পাবেন আবেগ, বাস্তবতা আর এক অনন্য পারিবারিক উষ্ণতা। তাই গল্পে ডুব দিন। শুরু করা যাক লিটল হাউস ইন দ্য প্রেরির চূড়ান্ত পর্ব। এবার একটা চমৎকার খাট বানিয়ে ফেলল বাবা। একটা কাবার্ড বানিয়ে দেয়ালের গায়ে ঝুলালো, তালাও লাগালো তাতে, যেন আবার এসে সব কর্ণ মিল নিয়ে যেতে না পারে ইন্ডিয়ানরা। লরা আর মেরির খাট কদিন পরে হবে, তার আগে একটা কুয়ো খুঁড়বে বলে স্থির করলো বাবা। ফলে যখন খুশি পানিতে তুলতে পারবে মা, খাল থেকে বয়ে আনতে হবে না রোজ রোজ। বাড়ির এক কোণে বেশ বড় করে গোল একটা দাগ টানলো বাবা, তারপর খুঁড়তে শুরু করলো। যতই মাটি তুলছে ততই ডুবে যাচ্ছে বাবা। এক সময় আর দেখা গেল না তাকে, শুধু খানিক পর একগাদা মাটি উড়ে এসে পড়ছে উপরে। তারপর এক সময় কোদালটা উড়ে এসে পড়ল, পর মুহূর্তে লাফিয়ে কিনারা ধরে উঠে এলো বাবা। একা এর বেশি আর খোঁড়া যাবে না, বলল বাবা। আরেকজন লোক লাগবে। বন্দুকটা নিয়ে প্যাটির পিঠে চড়ে রওনা হয়ে গেল বাবা লোকের খোঁজে। ফিরে এলো মোটা তাজা এক খরগোশ নিয়ে। মিস্টার স্কোয়াটের সঙ্গে চুক্তি হয়েছে, তিনি সাহায্য করবেন। বিনিময়ে তার কুয়ো খোঁড়ার সময় সাহায্য করবে বাবা। লরা, মেরি বা মা কখনো মিস্টার বা মিসেস স্কটকে দেখেনি। দূরে একটা উপত্যকার ঢালে চোখের আড়ালে তাদের বাড়ি। লরা মাঝে মাঝে ধোঁয়া উঠতে দেখেছে ওদিকে। সকালে এসে হাজির হলেন মিস্টার স্কট। মোটাসোটা বেটে মানুষ তিনি। রোদে পুড়ে চামড়া খসে লাল হয়ে গেছে শরীর। হাসি খুশি দুজনে মিলে প্রথমে কাঠ দিয়ে তৈরি করলো শক্তপোক্ত একটা চরকি কল। নিচ থেকে মাটি ভরা বালতি মোটা দড়ির সাহায্যে উঠে আসবে উপরের হাতল ঘুরালেই। খালি বালতিটা নেমে যাবে নিচে। সকালে মিস্টার স্কট নিচে নেমে মাটি কাটে, বাবা চরকি ঘুরিয়ে উপরে তুলে এনে খালি করে বালতি। আর বিকেলে বাবা নামে নিচে, মিস্টার স্কট ঘোরায় চরকি। প্রতিদিন সকালে মিস্টার স্কট নিচে নামবার আগে একটা বালতিতে মোমবাতি বসিয়ে আগুন জ্বেলে দেয় বাবা। বালতিটা নামানো হয় প্রথমে। যদি আলোটা ঠিক মতো জ্বলে তাহলে মিস্টার স্কট নিচে নেমে যায় রশি বেয়ে। মোমবাতি তুলে এনে নেভায় বাবা, কিন্তু প্রতিদিনই আপত্তি জানায় মিস্টার স্কট। এসবের কোনো অর্থ হয় না ইঙ্গলস। গতকাল ঠিক ছিল, আর আজ সকালে বিষাক্ত গ্যাস এসে যাবে ওখানে। কি করে বলা যায় না, উত্তর দেয় বাবা। সাবধানের মার নেই। এক সকালে বাবার নাস্তা খাওয়া শেষ হয়নি, এমন সময় মিস্টার স্কট এসে হাজির। বাইরে থেকে ভেসে এলো তার হাসি খুশি গলা। এই যে ইঙ্গলস, এত দেরি কিসের? জলদি এসো, রোদ উঠে গেছে। কফি শেষ করে বেরিয়ে গেল বাবা শীষ দিতে দিতে। চরকি কলের ক্যাচ কোচ আওয়াজ শোনা গেল। মা বিছানা ঠিক করছে, লরা আর মেরি বাসন ধুচ্ছে। এমন সময় বাবার গলা শোনা গেল। স্কট! আরো জোরে ডাকলো বাবা। স্কট, স্কট! তারপর হাঁক ছাড়লো। ক্যারোলিন, জলদি এদিকে এসো। দৌড়ে বেরিয়ে গেল মা। লরাও ছুটলো পিছন পিছন। জ্ঞান হারালো না কি হলো? নিচে নড়ছে না স্কট, বলল বাবা। আমার যেতে হবে এখন। মোমবাতি পাঠাওনি? জিজ্ঞেস করলো মা। না, আমি মনে করেছিলাম ও নিশ্চয়ই দেখে নিয়েছে। একটা বালতি রশি কেটে সরিয়ে রাখলো বাবা। রশির প্রান্তটা চরকি কলের সঙ্গে বাঁধলো শক্ত করে। না চার্লস, তোমার যাওয়া ঠিক হবে না। বাবার মতলব বুঝে আপত্তি জানালো মা। যেতেই হবে আমার ক্যারোলিন। না, তুমি যেতে পারবে না। যেও না চার্লস। একটুও ভয় পেও না লক্ষ্মী, বলল বাবা। দম আটকে রাখবো আমি। ওকে তো ওখানে মরতে দেয়া যায় না। প্যাটিকে নিয়ে সাহায্যের জন্য যাও না কেন? তোমাকে ওর ভিতর নামতে দেব না আমি। সময় নেই।
যদি তোমাকে টেনে তুলতে না পারি, তুমিও যদি অজ্ঞান হয়ে যাও? পারবে পারবে। বলতে বলতে সরসর করে রশি বেয়ে নেমে গেল বাবার নিচে। কপালে হাত দিয়ে রোদ আড়াল করে নিচের দিকে চেয়ে রয়েছে মা। বুক কাঁপছে লরার। বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে মার দিকে। হঠাৎ লাফিয়ে সোজা হয়ে দাঁড়ালো মা। দুই হাতে ধরল চরকি কলের হাতল। গায়ের সব শক্তি দিয়ে ঘোরাবার চেষ্টা করছে মা ওটাকে। একটু ঘুরল চরকি কল, তারপর আরেকটু। লরার মনে হলো বাবাও অজ্ঞান হয়ে পড়ে আছে কুয়োর নিচে। মা তুলতে পারছে না টেনে। একটু পরেই বাবার হাত দেখতে পেল লরা। উঠে আসছে রশি বেয়ে। তারপর মাথা দেখা গেল। হাঁপড়ের মতো উঠছে নামছে বুক। কোনো মতে রশি ছেড়ে পা রাখলো মাটিতে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না। বসে পড়ল মাটির উপর। চরকি কল ঘুরছে এবার জোরে। উঠে দাঁড়াতে যাচ্ছে বাবা। মা বলল, বসে থাকো চার্লস। লরা, পানি নিয়ে এসো জলদি। এক বালতি পানি নিয়ে ফিরে এসে লরা দেখল বাবা মা দুজন মিলে ঘোরাচ্ছে চরকি কলের হাতল। ধীরে ধীরে উপরে উঠে এলো দ্বিতীয় বালতিটা। তার সঙ্গে বাধা অবস্থায় উঠে এসেছেন মিস্টার স্কট, অজ্ঞান। লেগ ব্যাক করে ঝুলছে তার হাত পা। টেনে ওকে ঘাসের উপর নিয়ে এলো বাবা। নাড়ি দেখলো হাতের। বুকে কান ঠেকিয়ে শুনল, তারপর বলল, শ্বাস নিচ্ছে। ঠিক হয়ে যাবে ক্যারোলিন। আমিও ঠিক আছি, শুধু মাথাটা একটু ঘুরছে। এতক্ষণে কান্নায় ভেঙে পড়ল মা। কুয়ো লাগবে না আমার, আর আমি তোমাকে নামতে দেব না ওর ভিতর। জ্ঞান ফিরে পেয়ে কিছুটা ধাতস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন মিস্টার স্কট। যাওয়ার আগে বলে গেলেন, মোমবাতির ব্যাপারটা ঠিকই বলেছিলে তুমি ইঙ্গলস। আমি ভেবেছিলাম এসব নেহাতি ফালতু সময় নষ্ট। এবার নিজের ভুলটা বুঝতে পারলাম। হ্যাঁ, যেখানে বাতি নিভে যায় আমি জানি আমিও নিভে যাব। সাবধানের মার নেই। যাক, সব ভালো যার শেষ ভালো। সেদিনটা কাজ বন্ধ থাকলো। বিকেলের দিকে ছোট্ট একটা পোটলা বারুদ নিচে নামিয়ে দিয়ে ডিনামাইট ফাটানোর মতো করে ফাটালো বাবা। নিচের গ্যাস বেরিয়ে যাবে, বলল বাবা। এবার মোমবাতি জেলে নিচে নামিয়ে দেখা গেল কোনো অসুবিধে নেই আর। জ্বলছে মোমবাতি। এরপর থেকে নিচে নামবার আগে আগুন জেলে পরীক্ষা করে নেওয়ার কথা আর বলতে হয়নি মিস্টার স্কটকে। দ্রুত এগিয়ে চলল কাজ। শেষ দুদিন শুধু কাদা উঠল। তারপর একদিন কুয়োর গভীর থেকে ভেসে এলো বাবার গলা, জলদি জলদি টেনে তোলো স্কট, চোরাবালি। দৌড়ে কুয়োর ধারে এসে দাঁড়ালো লরা। পাগলের মতো চরকি কলের হাতল ঘোরাচ্ছেন মিস্টার স্কট। নিচে থেকে কেমন যেন কলকল শব্দ ভেসে আসছে। বাবা উপরে উঠে খানিকক্ষণ হাঁপিয়ে নিল। তারপর বলল, যেই না শেষ কোপ দিয়েছি হাতল পর্যন্ত ঢুকে গেল কোদাল মাটির ভিতর। ব্যাস গলগল করে উঠে আসতে শুরু করলো পানি। প্রায় বাবার সঙ্গে সঙ্গেই উঠে এলো পানি। টল টল করছে এখন পানি ভরা কুয়ো। কয়েকদিনের মধ্যেই পুরো কাঠের তক্তা দিয়ে ঢেকে দিল বাবা গর্তটা। মাঝে শুধু চারকোনা একটা ঢাকনি, সেটা সরিয়ে পানি তুলবে বড়রা। ছোটদের কুয়োর ধারে যাওয়া বারণ। টেক্সাস থেকে এক পাল গরু এসে হাজির। উত্তরের ফোর্ট ডোজে চলেছে। এক সকালে কোমরে পিস্তল ঝুলানো দুই কাউবয় এলো ঘোড়ায় চেপে। মাথায় চওড়া কার্নিশের হ্যাট, গলায় রুমাল বাঁধা। বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে গেল ওরা। এক চাকা গরুর গোস্ত হলে কেমন হয় ক্যারোলিন, জিজ্ঞেস করলো বাবা। গরুর গোস্ত কোথায়? চকচক করে উঠল মায়ের চোখ। দারুণ হয়। ওরা জানতে এসেছিল গরুগুলোকে গিরিশ স্কট আর খাড়ির ধারের খাড়া ঢাল থেকে খেদিয়ে দূরে রাখার ব্যাপারে সাহায্য করব কিনা। বললাম, করতে পারি, কিন্তু বিনিময়ে পয়সা নেব না। ইচ্ছে করলে কিছুটা মাংস দিতে পারো। গলায় বড়সড় একটা রুমাল বেঁধে প্যাটির পিঠে চেপে ইন্ডিয়ান ট্রেল ধরে চলে গেল বাবা। সারাদিন দেখা নেই আর। লরা বুঝতে পারল গরুর পাল বেশ কাছে এসে গেছে। আবছাভাবে কানে আসছে হাম্বাধ্বনি। দুপুরের দিকে ধুলো উড়তে দেখেছে ও দিগন্তে। সন্ধ্যায় ফিরল বাবা, ধুলোয় ধূসরিত। দাড়ি, চুল, চোখের পাপড়ি
কোথাও বাদ নেই। মাংস আনেনি। গরুর পাল খাড়ি পার হয়ে গেলে তখন পাবে। ধীরে ধীরে এগোচ্ছে পালটা, ঘাস খেতে খেতে। মোটাসোটা হওয়ার জন্য প্রচুর ঘাস খেতে হয় ওদেরকে, যাতে শহরের মানুষ মজা করে খেতে পারে ওদের। রাতের গরুগুলোর হাম্বাধ্বনি বন্ধ হলো। গান গাইছে কাউবয়রা। নিঃসঙ্গ মানুষের বিলাপের মতো শোনাচ্ছে দূর থেকে, অনেকটা নেকড়ের ডাকের মতো। শুনলে গলাটা কেমন যেন ধরে আসে। সন্ধ্যার দিকে দেখা গেল একটা গরুকে তাড়িয়ে এদিকে নিয়ে আসছে তিনজন ঘোড়সওয়ার। প্যাটির পিঠে বসা বাবাকে চেনা গেল। কাছে আসতে দেখতে পেল লরা। গরুটার সঙ্গে ছোট্ট একটা বাছুরও আছে। গরুটার মস্ত দুই শিঙে রশি বেঁধে দুদিক থেকে টেনে আনছে দুজন কাউবয়। অনিচ্ছা সত্ত্বেও আসছে গরুটা। মাঝে মাঝে ঢুস দেওয়ার জন্য তাড়া করছে রাইডারদের। একজনকে তাড়া করলে অপরজনের ঘোড়া ওকে টেনে রাখছে। আস্তাবলের সঙ্গে গরুটাকে বেঁধে ফেলল বাবা। শিং থেকে রশি খুলে নিল কাউবয় দুজন। বিদায় নিয়ে চলে গেল। মা বিশ্বাস করতে পারছে না, মাংস আনতে গিয়ে আস্ত গরু নিয়ে ফিরেছে বাবা। কিন্তু বাবা বলল গরুটা বাচ্চা দিয়ে বেঁচে গেল। বাছুরটা এত দূরের পথ হাঁটতে পারবে না, আর গরুটা বেচেও ভালো দাম পাওয়া যাবে না। তাই কাউবয়রা ওটা দিয়ে দিয়েছে আমাকে। এছাড়া মস্ত এক চাকা মাংসও দিয়েছে। সবাই খুশি গরু পেয়ে। বাবা বলল, একটা বালতি দাও ক্যারোলিন, দেখি কেমন দুধ। বালতি নিয়ে টুপিটা পিছনে ঠেলে দিয়ে দুধ দুয়াতে বসলো বাবা। গরুটা ঘাড় কাত করে দেখল। তারপর এক লাথি চিৎ করে ফেলে দিল বাবাকে। লাফিয়ে উঠে দাঁড়ালো বাবা। রাগে জ্বলছে চোখ। দাঁড়া, দেখ তোকে শায়েস্তা করি কিভাবে। মোটা দেখে দুটো ওকের খুঁটির এক মাথা চোখা করলো বাবা কুঠোর দিয়ে। তারপর গরুটাকে ঠেলে আস্তাবলের গায়ে সাটিয়ে খুঁটি দুটো পুতল মাটিতে। এবার দুটো লম্বা কাঠের এক মাথা বাঁধলো খুঁটি দুটোর সঙ্গে। অপর মাথা ঢুকিয়ে দিল আস্তাবলের দেয়ালের ফাঁক দিয়ে। এবার আর নড়াবার উপায় থাকলো না ওর। সামনে পেছনে বাঁ পাশে কোনো দিকে নড়তে পারছে না দেখে লম্বা করে ডাক ছেড়ে আপত্তি জানালো ওটা। এবার খানিকটা দুধ দুয়ে ফেললো বাবা। বলল, একেবারে বুনো তো, একটু সময় নেবে, কিন্তু পোষ ঠিকই মানবে। সত্যি অল্প কয়েকদিনেই পোষ মেনে নিল গরুটা। একদিন বাবার সঙ্গে ইন্ডিয়ানদের শূন্য ক্যাম্পে গিয়ে অনেকগুলো রঙিন মতি কুড়িয়ে আনলো লরা আর ম্যারি। কালো জাম যখন পাকলো, মার সঙ্গে গিয়ে খাড়িতে নেমে থোকা থোকা জাম পেরে আনলো লরা গাছ থেকে। হাত বাড়ালে ঝাঁকে ঝাঁকে মশা ওরে জামের থোকা থেকে। এতক্ষণ জামের রস খাচ্ছিল। মা আর লরাকে পেয়ে খুশি মনে সুই ফোটালো ওদের গায়ে। লরার আঙ্গুল আর জিভ বেগুনি হয়ে গেছে জামের রস লেগে। মুখ, হাত আর পায়ের অসংখ্য মশার কামড়ের দাগ। পরপর কয়েকদিন বালতি ভরে ভরে কালো জাম নিয়ে ফিরল ওরা ঘরে। মা সেগুলো শুকাতে দিল রোদে। আগামী শীতে সেদ্ধ কালো জাম খাবে ওরা। ম্যারি ক্যারিকে রাখে। কালো জাম পারতে যায় না, কিন্তু মশার কামড় থেকে সেও রেহাই পেল না। দিনে বাড়িতে তেমন মশা নেই, কিন্তু রাত হলেই, আর বিশেষ করে যেদিন বাতাসের তেমন জোর থাকে না, সেদিন ঝাঁকে ঝাঁকে মশা উঠে আসে খাড়ি থেকে। ভেজা ঘাস পুড়িয়ে ধোঁয়া দিয়েও ওদের তাড়ানো যায় না বাড়ি বা আস্তাবল থেকে। মশার জ্বালাতনে রাতে বেহালা বাজানো ছেড়ে দিয়েছে বাবা। সাপারের পর প্রায়ই আসতো মিস্টার এডওয়ার্ডস। সেও ছেড়ে দিয়েছে আসা। মশাগুলো নাকি খাড়ি পেরোতে দিতে চায় না, টেনে রেখে দিতে চায় ওখানেই। রাতভর লেজ নাড়ে আর পা ঝাড়া দেয় পেটি, বানি, গরু আর বাছুর। সকালে দেখা যায় মশার কামড়ে ঘামাচির মতো দাগ হয়ে গেছে লরার কপাল জুড়ে। বেশি দিন থাকবে না মশার প্রকোপ, সান্ত্বনা দেয় বাবা। হেমন্তে ঠান্ডা বাতাস ছাড়লেই মারা পড়বে সব। কিছুদিনের মধ্যে জ্বরে পড়ল ওরা। প্রথমে লরা আর ম্যারি। রোদে দাঁড়ালেও শীতে কেঁপে কেঁপে ওঠে শরীর। দাঁতে দাঁত বাড়ি লাগে খটাখট। বাবাকে ডাকলো মা।
ওদের কি হয়েছে দেখবার জন্য। আমার নিজেরও ভালো লাগছে না শরীরটা। একবার গরম লাগে, তারপরেই আবার প্রচণ্ড শীত লেগে ওঠে। তোমাদেরও কি ওই একই অবস্থা? হাড় পর্যন্ত ব্যথা? হ্যাঁ বাবা। যাও, বিছানায় শুয়ে পড়ো, কয়েকদিনেই সেরে যাবে। কয়েকটা দিন কাটলো ঘোরের মধ্যে। প্রবল জ্বরে বিকার বকছে ম্যারি। পানি খেতে গিয়ে বাবার হাতের কাপটাকে থরথর করে কাঁপতে দেখলো লরা। বাবা শুয়ে পড়তে বলছে মাকে। মা বলছে, না, তুমি আমার চেয়ে বেশি অসুস্থ। সবই যেন দুঃস্বপ্নের ঘোরে ঘটছে। একবার চোখ মেলতেই দেখছে কড়া রোদ, আবার যখন মেলছে তখন ঘোর অন্ধকার। পাশে শুয়ে কাতরাচ্ছে মেরি, পানি চাইছে। লরা দেখলো বড় খাটের পাশে মেঝেতে শুয়ে রয়েছে বাবা। জ্যাক কুই কুই শব্দ করছে আর বাবার জামার আস্তিন কামড় দিয়ে ধরে টানছে। উঠে বসবার চেষ্টা করলো বাবা, কিন্তু পারল না। শুয়ে পড়ল আবার। লরাও উঠবার চেষ্টা করে দেখলো, পারল না। ক্লান্তিতে অবসন্ন শরীর। দেখলো বড় খাটের কিনারে শুয়ে ওর দিকে চেয়ে রয়েছে মা। পাশেই শুয়ে পানির জন্য কাতরাচ্ছে মেরি। জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। অস্ফুট কণ্ঠে মা বলল, পারবে তুমি লরা? হ্যাঁ মা, পারবো, বলল লরা। এবার জোর খাটাতেই উঠে বসতে পারলো, কিন্তু দাঁড়াতে গিয়ে দেখলো দুলে উঠল মেঝেটা। পড়ে গেল ও। ছুটে এলো জ্যাক। ওর গাল চেটে ওকে সুস্থ করে তুলতে চাইছে। কাঁদছে, গলার ভিতর বিচিত্র শব্দ করে। হামাগুড়ি দিয়ে এগোলো লরা। কোনো মতে খানিকটা পানি নিয়ে ফিরে আসতে পারলো বিছানার পাশে। দুই হাতে পাত্রটা ধরে ঢকঢক করে খেয়ে নিল ম্যারি পানিটুকু। লেপের নিচে ঢুকে পড়ল লরা জলদি করে, কারণ আবার শীত করতে শুরু করেছে। হঠাৎ একসময় চোখ মেলে দেখল লরা। কালো একটা মুখ ঝুঁকে পড়ে দেখছে ওকে। হাসি ফুটল মুখটায়, ঝকঝকে দাঁত দেখা যাচ্ছে এখন। বলল, ঢুক মেরে খেয়ে নাও দেখি এটুকু। এই তো, ছোট্ট লক্ষ্মী মেয়ে। ওর কাঁধের নিচে একটা হাত দিয়ে ওকে উঁচু করলো কালো লোকটা। মুখের কাছে ধরলো একটা কাপ। একটু মুখে যেতেই এমন তেতো লাগলো যে মাথাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো লরা, কিন্তু কাপটাও সরে আসছে। শান্ত, ভারী একটা কণ্ঠস্বর বলল, গিলে ফেলো খুকি, ওষুধ। উপায়ান্তর না দেখে গিলে নিল লরা ওষুধটুকু। আবার যখন চোখ মেলল, দেখলো মোটাসোটা একটা মহিলা আগুন ধরাচ্ছে চুলোয়। কালো না, মায়ের মতো গায়ের রং। একটু পানি প্লিজ, বলল লরা। মোটা মহিলা পানি নিয়ে এলেন। ঠান্ডা পানি খেয়ে লরার মনে হলো অনেকটা সুস্থ হয়ে গেছে। ম্যারি, মা, বাবা সবাই ঘুমিয়ে। লরা জিজ্ঞেস করলো মহিলাকে, আপনি কে? আমি মিসেস স্কট, মৃদু হেসে বললেন মহিলা। কিছুটা ভালো লাগছে না এখন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, বলল লরা সবিনয়ে। এক কাপ চিকেন স্যুপ ধরলেন মহিলা লরার মুখের সামনে। ভালো মেয়ের মতো এটুকু খেয়ে নাও, গায়ে জোর পাবে। গুড, এবার ঘুমিয়ে পড়ো। কোনো চিন্তা নেই, তোমরা সবাই সেরে না ওঠা পর্যন্ত আমি থাকছি এখানেই। সকালে উঠে শরীরটা অনেক ঝরঝরে লাগলো লরার, কিন্তু মিসেস স্কট ওকে উঠতে দিলেন না। বললেন, আগে ডাক্তার এসে দেখুক, তারপর ওঠা যাবে। শুয়ে শুয়ে লরা দেখলো ঘরবাড়ি গোছগাছ করছেন মিসেস স্কট। তারপর ওষুধ খাওয়ালেন বাবা, মা আর ম্যারিকে। এবার লরার পালা। ছোট্ট একটা কাগজের পুড়িয়ে খুলে ভেতরে ভয়ঙ্কর তেতো পাউডার ঢাললেন তিনি লরার হা করা মুখে। তারপর হাতে ধরিয়ে দিলেন এক গ্লাস পানি। একটু পরেই এলেন ডাক্তার। অসম্ভব কালো ডাক্তার ট্যান, কিন্তু ঝকঝকে হাসিটা চমৎকার। বাবা মার সঙ্গে কয়েকটা কথা বলেই বেরিয়ে গেলেন ব্যস্ত পায়ে। মিসেস স্কট বললেন, ক্রিকের দুই ধারে যত সেটলার বাড়ি করেছে সব কজন জ্বরে পুড়ছে, যত্ন নেওয়ার লোক নেই। তাই তিনি একের পর এক বাড়িতে গিয়ে সাধ্যমতো যা করবার করছেন। তবে আপনাদের ব্যাপারটা অসাধারণ, সব কজন একই সঙ্গে শয্যাশায়ী। ডক্টর টেন যদি হঠাৎ এদিকে না আসতেন তাহলে আপনারা কেউ বাঁচতেন কিনা
সন্দেহ। ইন্ডিয়ানদের চিকিৎসা করেন ডাক্তার টেন। এই বাড়ির পাশ দিয়ে ইন্ডিপেন্ডেন্স শহরে যাচ্ছিলেন। অবাক ব্যাপার, যে জ্যাক অপরিচিত মানুষকে সহ্য করতে পারে না, বাবা মা না বললে বাড়ির কাছে আসতে দেয় না, সেই জ্যাকই এগিয়ে গিয়ে সাদাসাদি করে ডেকে এনেছে ডক্টর টেনকে। তিনি এসে আধমরা অবস্থায় পান বাড়ির সবাইকে। একদিন এক রাত ছিলেন তিনি এখানে, তারপর মিসেস স্কট এসে ছুটি দিয়েছেন তাকে। এখন চরকির মতো ঘুরছেন তিনি এক বাড়ি থেকে আরেক বাড়ি, ওষুধ দিচ্ছেন। পরদিন বিছানা ছেড়ে উঠে পড়ল বাবা, তারপর দিন লরা, তারপর মা আর ম্যারি। শুকিয়ে হাড় সর্বস্ব হয়ে গেছে সবাই, দুর্বল কিন্তু সামলে উঠছে দ্রুত। কাজেই বিদায় নিলেন মিসেস স্কট। মা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করতে মিসেস স্কট বললেন, ও মা, ধন্যবাদ আবার কিসের? দরকারে কাজে লাগতে না পারলে আর প্রতিবেশী কিসের? আরো বেশ কিছুদিন তেতো ওষুধ খেতে হলো ওদের। গায়ে তেমন জোর নেই, তাই ঘরে বসে মার জন্য চমৎকার একটা রকিং চেয়ার বানিয়ে ফেলল বাবা। খুশিতে চোখ দিয়ে পানি এসে গেল মার। শীত এসে পড়ছে, ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। এদিকটা গোছগাছ করে রেখে বাবা গেল ইন্ডিপেন্ডেন্স শহরে কিছু কেনাকাটা করতে। 5-6 দিন লাগবে ফিরতে। সেই কদিন প্রতিবেশী মিস্টার এডওয়ার্ডস এসে বাণীকে খাইয়ে আর গরুর দুধ দুইয়ে দিয়ে গেলেন। তার কাছেই জানা গেল ইন্ডিয়ানরা ফিরে এসেছে ওদের গ্রামে। এখন সাবধানে থাকা দরকার। জ্যাককে ঘরের ভিতর রাখা উচিত, আর বাবার রেখে যাওয়া পিস্তলটা লোড করে রাখা উচিত বালিশের পাশে। মিসেস স্কটও বেড়াতে এসে বিপদের আভাস দিয়ে গেলেন। মিস্টার স্কট নাকি কোথায় শুনে এসেছেন ঝামেলা পাকাবে ইন্ডিয়ানরা, বেটারা চাষাবাদ করবে না, বুনো পশু পাখির মতো ঘুরে বেড়াবে দেশময়, তারপরেও দেশ নাকি ওদের। আরে বাবা, যে ফসল ফলাবে জমি তো তারই হওয়া উচিত, অন্তত আমার বিবেকে তো তাই বলে। অস্থির হয়ে আছে জ্যাক। বাবা চলে যাওয়ায় যেন গোটা পরিবারের দায়িত্ব পড়েছে ওরই কাঁধে। একবার বাইরে যায়, আস্তা বলে গিয়ে দেখে গরু ঘোড়া সব ঠিক আছে কিনা। তারপর বাড়িটার চারপাশে এক চক্কর দিয়ে ঘরে এসে দেখে এখনো সহি সালামতে আছে কিনা সবাই। ইন্ডিয়ানদের উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছে ও, তাই খুবই দুশ্চিন্তায় আছে। বাবার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছে লরা আর ম্যারি। শেষ দিনটা আর কাটতেই চায় না। সারাটা দিন একটু পর খাড়ির ধারের পথের দিকে চেয়েছে। সন্ধ্যায় মা দরজা লাগিয়ে দেওয়ায় জানালা দিয়ে তাকিয়ে থেকেছে, কিন্তু আসেনি বাবা। মার অনুমতি নিয়ে রাত জেগে একটা বেঞ্চে বসে কাটিয়েছে অনেকক্ষণ, হাই তুলেছে, তবু আসেনি বাবা। তারপর যখন ঘুমের ঘোরে হুড়মুড় করে পড়েছে মেঝেতে, তখন মা তুলে নিয়ে শুইয়ে দিয়েছে বিছানায়। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলো লরা এসে পড়েছে বাবা। সে কি আনন্দ! লাফিয়ে এসে কোলে চড়েছে। বাবা বাড়িতে থাকলে বুকটা ভরা থাকে ওর, বাবা না থাকলে সব ফাঁকা। মার তালিকার মতো সবই এনেছে বাবা। শহর থেকে সাদা চিনি, কর্নমিল, চর্বিদার মাংস, লবণ, পেরেক, তামাক, কিছুই বাদ পড়েনি। সেই সঙ্গে জানালার জন্য 8 টুকরো কাচ। এখন থেকে শীতকালেও ঘরের ভিতর আলো পাবে ওরা, দরজা জানালা বন্ধ করার পরেও। কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির পর আবার সূর্যের মুখ দেখা গেল। বাড়ির পাশের সরু ট্রেল ধরে ঘোড়ায় চড়ে আসছে যাচ্ছে ইন্ডিয়ানরা, কিন্তু একবারও তাকাচ্ছে না এদিকে, যেন এ বাড়িটার কোনো অস্তিত্বই নেই। ভেবেছিলাম এটা ওদের প্রাচীন কোনো ট্রেল, ব্যবহার হয় না এখন আর, বলল বাবা। আগে জানলে ওদের হাই রোডের পাশে এ বাড়ি বানাতাম না আমি। ইন্ডিয়ানদের পছন্দ করে না জ্যাক, দেখলেই ঘেউ ঘেউ করে। ওকে আর কি দোষ দেব, বলল মা। ইদানিং এত বেড়েছে যে চোখ তুললেই দেখা যায় একটা না একটা। কথাটা বলে চোখ তুলতেই দেখতে পেল মা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘদেহী ইন্ডিয়ান। সর্বনাশ, আটকে উঠল মা। কোনো আওয়াজ না করে লোকটার উপর ঝাঁপিয়ে পড়তে গেল জ্যাক। ঠিক সময় মতো খপ করে ওর কলার ধরে টেনে সরিয়ে আনলো বাবা। নড়ল তো নাই, চোখের পাপড়ি পর্যন্ত ফেললো না ইন্ডিয়ানটা।
যেন কুকুরটার অস্তিত্বই নেই। হাউ, বলল লোকটা বাবাকে। জ্যাককে খাটের পায়ের সঙ্গে বাঁধতে বাঁধতে বাবা বলল, হাউ। ঘরের ভিতর এসে চুলোর ধারে মেঝের উপর বসে পড়ল ইন্ডিয়ান লোকটা। বাবাও এসে তার পাশে বসলো মেঝেতে। মাকে ডিনার তৈরি করতে বলল। যতক্ষণ মার রান্না শেষ না হলো চুপচাপ বসে রইল দুজন। দুটো টিনের প্লেটে খাবার বেড়ে এগিয়ে দিল মা। চুপচাপ খেয়ে নিল দুজন। খাওয়ার পর তামাক এগিয়ে দিল বাবা। দুজনেই পাইপে তামাক ঠেসে ধোঁয়া টানলো চুপচাপ। তামাক খাওয়ার পর কি যেন বলল লোকটা বাবাকে। বাবা মাথা নেড়ে বলল, নো স্পিক। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো ইন্ডিয়ানটা। তারপর উঠে নিঃশব্দে বেরিয়ে গেল। বাপ রে বাপ, বলল মা। এক ছুটে জানালার ধারে গিয়ে দাঁড়ালো মেরি আর লরা। দেখা গেল ঘোড়ায় চেপে চলে যাচ্ছে লম্বা লোকটা, রাইফেলটা দুই উরুর উপর আড়াআড়ি ভাবে রাখা। বাবা বলল, লোকটা সাধারণ কেউ নয়, ওশেসদের নেতা কোচের কেউ হবে। মাথায় বাঁধা রঙিন ফিতে দেখলে আন্দাজ করা যায়। মনে হলো ফ্রেঞ্চ বলছিল লোকটা। মাথা নাড়ল বাবা। ইস, যদি কিছুটা শিখে রাখতাম সময় থাকতে। ওরা আমাদের না ঘাটিয়ে নিজেদের মতো থাকতে পারে না? বিরক্ত কণ্ঠে বলল মা। এই লোকটা তো দেখলাম বেশ ভদ্র ব্যবহার করলো, বলল বাবা। তুমি ভেবো না, আমরা ওদের বিরক্ত না করলে আর জ্যাককে সামলে রাখতে পারলে ওরাও আমাদের বিরক্ত করবে না, কোনো গোলমাল বাঁধবে না। কিন্তু ঠিক পরদিন সকালেই ঘর থেকে বেরিয়ে দেখলো বাবা সেই লম্বা ইন্ডিয়ান ঘোড়সওয়ারের পথ আটকে দাঁড়িয়ে আছে জ্যাক। দ্রুত পায়ে এগোলো বাবা। বাবাকে দেখে রাইফেল তাক করলো লোকটা জ্যাকের দিকে। এক ছুটে এগিয়ে গিয়ে জ্যাকের কলার ধরে টান দিয়ে ওকে সরিয়ে আনলো বাবা ট্রেলারের উপর থেকে। নিজের পথে চলে গেল ইন্ডিয়ান। আর একটু দেরি হলেই গেছিল বলে জ্যাককে সব সময় চেন দিয়ে বেঁধে রাখবার ব্যবস্থা করলো বাবা। শিকল দিয়ে বেঁধে রাখায় খুব ক্ষিপ্ত হলো। অনেক আপত্তি জানালো জ্যাক, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। জ্যাকের ধারণা রাস্তাটা ওর মনিবের, আর কারো চলবার অধিকার নেই ওই ট্রেইলে। ঘাসগুলো হলদেটে হয়ে আসছে, বাতাসের জোর বাড়ছে। কান পাতলে মনে হয় করুণ বিলাপ, যেন জেনে গেছে যা চায় কোনোদিনেও তা পাবে না খুঁজে। বাড়ছে ঠান্ডা। এই সময়েই গোটা শীতের জন্য মাংস সংগ্রহ করতে হবে। রোজ শিকারে বেরোচ্ছে বাবা, মেরে আনছে হরিণ, খরগোশ আর জংলি মোরগ। ফাঁদ পেতে রাখছে খাড়ির নিচে ভোদর, মাস্করেট আর মিল্ক। এমনকি নেকড়ে আর শিয়ালও মারছে, চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখছে বাড়ির বাইরে। চামড়াগুলো শুকিয়ে গেলে গোল করে মুড়িয়ে রেখে দিচ্ছে আরগুলোর সঙ্গে। শহরে বিক্রি হবে এই চামড়া। বাবা শিকারে বেরিয়ে যেতেই একদিন দুজন ইন্ডিয়ান এসে ঢুকলো বাড়িতে, যেন বাড়িটা ওদেরই। একজন মার কাবার থেকে কর্নব্রেড চা পেলো, তুলে নিল। অন্যজন নিল বাবার টোবাকোর ব্যাগ। তারপর চট করে তুলে নিল বাবার এতদিনকার জমানো চামড়ার বান্ডিল। সবার চোখের সামনে নিয়ে যাচ্ছে জিনিসগুলো, কিন্তু কিচ্ছু বলবার উপায় নেই। দরজার কাছে গিয়ে একজন কর্কশ গলায় কি যেন বলল অপরজনকে। সেও জবাব দিল একই সুরে। তারপর ধূপ করে চামড়ার বান্ডিলটা ফেলে দিয়ে শুধু কর্নব্রেড আর তামাক নিয়ে চলে গেল ওরা। যাক, হাঁপ ছেড়ে বলল মা, লাঙ্গল আর বীজগুলো ফেলে গেছে। কোথায় লাঙ্গল? জিজ্ঞেস করলো লরা। ওগুলো বেচেই কেনা হবে আগামী বসন্তে, উত্তর দিল মা। বাবা ফিরে এসে সব শুনে চুপ করে থাকলো অনেকক্ষণ। তারপর বলল, তেমন কোনো অঘটন ঘটেনি, তাই রক্ষা। এদের হাত থেকে বাঁচা যাবে কবে? এভাবে তো আর পারা যায় না চার্লস। শীঘ্রই ক্যারোলিন, শীঘ্রই, সান্ত্বনা দিল বাবা। এদেরকে সরকার সরে যেতে বলবে আরো পশ্চিমে। দেখছো না, সাদা মানুষ ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে, বসতি করছে এদিকে। আর খুব বেশি দেরি নেই। দেখতে দেখতে এসে পড়ল বড়দিন, কিন্তু তুষারের দেখা নেই। তুষার ছাড়া সান্তা ক্লোজের হরিণ আসবে কি করে, এই নিয়ে মহা দুশ্চিন্তা মেরি আর লরার। ঝরঝর ঝরঝর বৃষ্টি পড়েই চলছে শুধু, তুষারের কোনো দেখা নেই। ক্রিসমাসের বাকি আর মাত্র একদিন। দুপুরের দিকে থামল বৃষ্টি।
নীল আকাশ দেখা গেল মেঘের ফাঁকে ফাঁকে। রোদও উঠল। মা দরজা খুলে দেওয়ায় তাজা ঠান্ডা বাতাস এলো বাড়ির ভিতর। লরা আর মেরি শুনতে পেল খাড়ির ভিতর গর্জন তুলে ছুটছে পানি। তাহলে সান্তাক্লজ আসবে কি করে? হাল ছেড়ে দিল ওরা। এই তীব্র স্রোতের মধ্যে খাল পেরিয়ে আসতে পারবে না সান্তাক্লজ। মস্ত এক টার্কি নিয়ে ফিরল বাবা। কম করেও 20 পাউন্ড হবে ওজন। ক্রিসমাস ডিনার হবে ওটা দিয়ে। লরাকে জিজ্ঞেস করলো বাবা ওর বিশাল রানের মাংস একা খেতে পারবে কিনা। লরা মনে মনে ভাবছে সান্তাক্লজই আসতে পারছে না, টার্কির মাংস খেয়ে কি হবে। ম্যারি জিজ্ঞেস করলো বাবাকে খাড়ির পানি কমছে কিনা। বাবা বলল আরো বাড়ছে। বড়দিনে মিস্টার এডওয়ার্ডসকে খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। মা দুঃখ করল। বেচারা একা মানুষ, কি রাঁধবে কি খাবে কে জানে। অথচ এই প্রচণ্ড স্রোতের মধ্যে খাড়ি পেরোবার ঝুঁকি নেওয়া ঠিকও নয়। না, সম্ভব নয়, বলল বাবা। ধরে নাও এডওয়ার্ডস কাল আসছে না। লরা আর মেরি বুঝে নিল সান্তাক্লজও আসতে পারছে না। রাতে খাওয়া দাওয়ার পর মা বলল তবুও দুটো মোজা ঝুলিয়ে রাখি। কি বলো তোমরা? বলা তো যায় না। সারা বছর এত ভালো হয়ে চললে তোমরা, সে খবর কি পৌঁছায়নি সান্তাক্লজের কাছে? চুলোর উপরের সেলফ থেকে দুজনের দুটো মোজা ঝুলিয়ে দিল মা। এবার ঘুমিয়ে পড়ো। ঘুম ভেঙেই শুনতে পেল লরা তর্জন গর্জন করছে জ্যাক। পর মুহূর্তেই জোরালো কণ্ঠে ডাক শোনা গেল, ইঙ্গলস ইঙ্গলস। দরজা খুলে দিতেই লরা দেখল ভোর হয়ে গেছে। আরে ভেতরে এসো, ভেতরে এসো, ডাকলো বাবা। ব্যাপার কি এত সকালে? খাল পেরোলে কি করে? লরা চেয়ে দেখলো মোজা দুটো তেমনই ঝুলছে। কিছুই ভরে দেয়নি ওগুলোতে সান্তাক্লজ। চট করে চোখ বন্ধ করলো, পাছে কেউ দেখে ফেলে ওকে মোজার দিকে তাকাতে। চোখ বুজে শুনল বাবার প্রশ্নের উত্তরে মিস্টার এডওয়ার্ডস বলছেন জামা কাপড় সব খুলে পোটলা বানিয়ে মাথায় তুলেছেন, তারপর সাঁতার কেটে বেরিয়ে এসেছেন খাল। দাঁতে দাঁত বাড়ি খাওয়ার শব্দ শুনতে পেল লরা। চোখ সামান্য খুলে দেখতে পেল ঠক ঠক করে কাঁপছে মিস্টার এডওয়ার্ডস। কাপা গলায় বলছেন এখনই একটু গরম পেলেই ঠিক হয়ে যাব। মস্ত ঝুঁকি নিয়ে ফেলেছ এডওয়ার্ডস, বলল বাবা। তুমি আশায় আমরা সবাই খুশি, কিন্তু ক্রিসমাস ডিনারের জন্যে এত বড় ঝুঁকি নেওয়া? ডিনারের জন্যে না ইঙ্গলস, তোমার পিচ্চিদের জন্যে। ইন্ডিপেন্ডেন্স থেকে উপহার নিয়ে আসতে পারলাম, আর সামান্য এই খাল আমাকে আটকে রাখতে পারবে? এক লাফে বিছানায় উঠে বসল লরা। সান্তাক্লজের সঙ্গে দেখা হয়েছে আপনার? নিশ্চয়ই, জবাব দিলেন মিস্টার এডওয়ার্ডস। তবে আর বলছি কি? কোথায়? কখন? কেমন দেখতে উনি? কি বললেন? সত্যি উনি আমাদের জন্য কিছু পাঠিয়েছেন? মেরি ও লরার সম্মিলিত প্রশ্ন। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। উচ্চ কণ্ঠে হেসে উঠলেন মিস্টার এডওয়ার্ডস। মা বলল সান্তাক্লজের পাঠানো উপহার এখন যার যার মোজায় ভরা হবে, কাজেই ওরা কেউ যেন ওদিকে না তাকায়। ওদের বিছানার পাশে মেঝেতে বসে একে একে ওদের সব প্রশ্নের উত্তর দিলেন মিস্টার এডওয়ার্ডস। ওদিকে মা কি করছে দেখবার ইচ্ছে সত্ত্বেও চোখ তুলল না ওরা কেউ। মিস্টার এডওয়ার্ডস বললেন খাড়ির পানি বাড়তে দেখে উনি বুঝে ফেললেন এই স্রোত ঠেলে সান্তাক্লজের পক্ষে ওপারে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি তো আসতে পেরেছেন। লরার জিজ্ঞাসা। হ্যাঁ, কিন্তু উনি তো মোটাসোটা বুড়ো ভদ্রলোক। টেনেসির বুনো বেড়াল যা পারে, একজন বিশিষ্ট বয়স্ক ভদ্রলোকের পক্ষে তা কি সম্ভব? মাথা নাড়ালেন। আমি ভেবেচিন্তে দেখলাম এই খাড়ি পার হওয়ার যাবে না বুঝতে পেরে নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্সের দক্ষিণে আর উনি আসবেনই না। কেন উনি প্রেয়ারির মধ্য দিয়ে 40 মাইল খামোখা এসে ফেরত যাবেন? কাজেই উনি হাঁটতে শুরু করলেন ইন্ডিপেন্ডেন্সের দিকে। বৃষ্টির মধ্যে রেইনকোট পরে নিয়েছিলাম। শহরের পৌঁছে দেখি রাস্তার ধারে এদিকে আসছেন সান্তাক্লজ। দিনের বেলায়? লরার ধারণা দিনের বেলা সান্তাক্লজকে দেখা যায় না। কে বলল দিন? তখন তো রাত। দোকানের আলো এসে পড়েছিল রাস্তায়। আমাকে দেখেই বলেন এই যে এডওয়ার্ডস, কেমন আছো? উনি চেনেন আপনাকে? ম্যারির প্রশ্ন। লরা বলল কি করে বুঝলেন যে উনিই সান্তাক্লজ? কেন, দাড়ি দেখে? মিসিসিপির পশ্চিমে তার মতো এত লম্বা ঘন আর সাদা দাড়ি আর কারো আছে নাকি?
আর উনি আমাকে চিনবেন না? সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছেন, সবাইকে চেনেন উনি। যা বলছিলাম, এই যে এডওয়ার্ডস, কেমন আছো? বলেই বললেন, টেনেসির একটা ছোট্ট বিছানায় ঘুমিয়েছিলে তুমি যখন শেষবার তোমাকে দেখি। আমি বললাম, হ্যাঁ, লাল একজোড়া সুন্দর দস্তানা দিয়েছিলেন সেবার আপনি আমাকে। আমার যতদূর বিশ্বাস, ভার্ডিগ্রিস নদীর ধারে কাছে কোথাও আছো তুমি এখন। আচ্ছা, ওখানে কাছে পিঠে মেরি আর লরা নামে ছোট্ট দুটো মেয়ে আছে। তোমার সঙ্গে দেখা হয়েছে কখনো? আমি বললাম, বহুবার দেখা হয়েছে, ভালো মতো চিনি আমি ওদের। কেন হঠাৎ ওদের কথা? সান্তাক্লজ বললেন, ওদের জন্য মনটা আমার বড় ভার হয়ে আছে। দুজনেই ওরা যেমন ফুটফুটে সুন্দর তেমনি মিষ্টি স্বভাবের ভালো মেয়ে। আমি জানি আমার অপেক্ষায় রয়েছে ওরা। কাউকে নিরাশ করতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলো, এমন বেড়ে গেছে ওখানে খাড়ির পানি, আমার পক্ষে ওই স্রোত ঠেলে পার হওয়া সম্ভব নয়। এবছর আর ওদের কেবিনে যাওয়ার উপায় দেখছি না। এডওয়ার্ডস, এই একটিবারের জন্যে তুমি যদি আমার হয়ে ওদের উপহারগুলো একটু পৌঁছে দিতে। আমি বললাম, আরে, এটা কোনো অনুরোধ করার মতো ব্যাপার? খুশি মনে পৌঁছে দেব আমি আপনার উপহার। তখন আমাকে নিয়ে রাস্তার অপর পাশে দাঁড়ানো মস্ত দুটো বস্তা চাপানো ঘোড়াটার কাছে। ওর বলগা হরিণ কি হলো? জানতে চাইল লরা। মেরি বলল, তুষার কোথায় যে বলগা হরিণ নিয়ে চলাফেরা করবেন। ঠিক বলেছ, বললেন মিস্টার এডওয়ার্ডস। দক্ষিণ পশ্চিমে ঘোড়াই ওর বাহন। পোটলার মুখে বাঁধা দড়ি খুলে ভিতর থেকে খুঁজে পেতে বের করে দিলেন তোমাদের জন্য উপহার। কি উপহার? জানতে চাইল লরা। ম্যারির প্রশ্ন, তারপর কি করলেন উনি? তারপর আমার সঙ্গে হ্যান্ডশেক করে লাফিয়ে উঠে বসলেন নিজের ঘোড়ায়। লম্বা সাদা দাড়িগুলো গলায় বাঁধা, রুমালের নিচে গুজে নিয়ে হাত নাড়ালেন। চললাম এডওয়ার্ডস, এই বলে ফোর্ডোজের দিকে ছুটিয়ে দিলেন ঘোড়া। চুপ করে থেকে দৃশ্যটা কল্পনায় দেখছে মেরি আর লরা। এমনই সময় মা বলল, এবার তোমরা দেখতে পারো। লরার মোজার উপর দিকে কি যেন চকচক করছে। খুশিতে চেঁচিয়ে উঠল দুজন চুলোর ধারে। ঝকঝকে নতুন একটা টিনের কাপ। মেরির মোজা থেকেও বেরোলো একই জিনিস, আর একটা। খুশিতে তিরিং বিরিং লাফ দিল লরা উপর নিচে। মেরি জলজলে চোখ দেখছে ওর কাপ। এখন থেকে নিজেদের আলাদা টিনের কাপে পানি খাবে ওরা। এরপর আবার হাত ঢুকিয়ে দুজন বের করলো দুটো লম্বা চিনির মিঠাই, পেপারমিন্ট দেওয়া। ওগুলোর এক মাথা লাঠির মতো করে পাকানো। আরো কি যেন আছে। মোজার ভিতর হাত ঢুকিয়ে হৃদয় আকৃতির দুটো কাগজে মোড়া কেক পেল এবার ওরা। কেকের উপর সাদা চিনির দানা ঝিকমিক করছে, ভিতরে ধপধপে সাদা ময়দা। ছোট্ট করে এক কামড় না দিয়ে পারল না লরা। উফ, দারুণ! উপহার পেয়ে এতই খুশি হলো ওরা যে ধরেই নিল খালি হয়ে গেছে মোজা। কিন্তু মা যখন বলল, কি, তোমাদের মোজা খালি? তখন আবার হাত পুরল ওরা মোজার ভিতর। একেবারে তলায় দুজন পেল একটা করে ঝকঝকে নতুন পেনি। এত আনন্দ রাখবে কোথায় ওরা? ওদের মনে হলো এত চমৎকার ক্রিসমাস আর আসেনি কোনোদিন। এতই খুশি যে ইন্ডিপেন্ডেন্স থেকে এত সুন্দর উপহার নিয়ে আসবার জন্য মিস্টার এডওয়ার্ডসকে যে ধন্যবাদ দেওয়া উচিত সে কথা মনেই থাকলো না ওদের। এমনকি সান্তাক্লজকেও ভুলে গেছে বেমালুম। একটু পরেই অবশ্য মনে পড়তো, কিন্তু তার আগেই মা বলল, তোমরা মিস্টার এডওয়ার্ডসকে ধন্যবাদ জানাবে না? নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ মিস্টার এডওয়ার্ডস। কথাটা অন্তর থেকেই বলল ওরা। বাবাও হাত মেলালো মিস্টার এডওয়ার্ডসের সঙ্গে। আরে, এ কি? পকেট থেকে মিস্টার এডওয়ার্ডসকে মিষ্টি আলু বের করতে দেখলো মা। উনি জবাব দিলেন, সাঁতার কাটবার সুবিধা হবে মনে করে মাথার উপর রাখা বোচকার ভারসাম্য ঠিক রাখবার জন্যে এনেছে এগুলো। ভেবেছিলেন মা বাবার হয়তো পছন্দ করবে এগুলো ক্রিসমাস টার্কির সঙ্গে খেতে। একে একে 9টা মিষ্টি আলু বেরোলো ওর নানান পকেট থেকে। সেই শহর থেকে বয়ে এনেছেন তিনি এগুলো। ধন্যবাদ জানাবার ভাষা হারিয়ে ফেলল বাবা, মা। এক রাতে ভয়ঙ্কর এক তীক্ষ্ণ চিৎকার শুনে বিছানায় উঠে বসল লরা। জেগে গেছে বাবা মাও। ম্যারি লেপ দিয়ে ঢেকে ফেলেছে মাথা। কিসের শব্দ চার্লস? মেয়ে মানুষের চিৎকার মনে হলো।
লাফিয়ে উঠে জামা কাপড় পরতে লেগে গেল বাবা। মনে হলো স্কটদের ওদিক থেকে এলো আওয়াজটা। কি হতে পারে? অস্ফুট বলল মা। হয়তো অসুস্থ হয়ে পড়েছে স্কট। বুট পরতে পরতে বলল বাবা। তোমার কি মনে হয়? নিচু গলায় জিজ্ঞেস করতে যাচ্ছিল মা, কিন্তু বাধা দিলেন বাবা। না, তোমাকে বহুবার বলেছি ওরা কোনো গোলমাল করবে না। নিজেদের ক্যাম্পে ওরা শান্তিতেই আছে। বেরিয়ে গেল বাবা, এক হাতে বন্দুক আর এক হাতে বাতি নিয়ে। অনেকক্ষণ পেরিয়ে গেল। জোর বাতাস বাইরে। হঠাৎ আবার শোনা গেল সেই মরণ চিৎকার। মনে হলো কাছেই। আর কিছুক্ষণ পরেই দরজায় শোনা গেল খটখট আওয়াজ। ডাকছে বাবা। ক্যারোলিন, দরজা খোলো জলদি। খুলল মা। ভিতরে ঢুকেই চট করে দরজা লাগিয়ে দিল বাবা। কি ব্যাপার চার্লস? প্যান্থার, বলল বাবা। জানা গেল মিস্টার স্কটের বাড়ি গিয়ে বাবা দেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। কোথাও কোনো অসুবিধে নেই। ওদেরকে আর না জাগিয়ে ফিরে আসছিল এমন সময় আবার সেই চিৎকার। ভয় পেয়ে দৌড়ে ফিরে এসেছে বাবা রাতের অন্ধকারে। প্যান্থারের সঙ্গে লাগতে যাওয়া বিপজ্জনক। তোমার পিছু পিছু আসেনি ওটা? জিজ্ঞেস করলো লরা। আরে, আধ বোতল সাইডার জেগে রয়েছে দেখছি। কি জানি, আমি ঠিক জানি না। তবে তোমরা দুজন আগামী কয়েকটা দিন ঘরেই থাকার চেষ্টা করো, অন্তত আমি ওটাকে না মারা পর্যন্ত। ওরা কি বাচ্চা মেয়েদের ধরে নিয়ে যায়? হ্যাঁ, খুব খুশি হয়ে। বাচ্চা মেয়েদের খেতে খুব পছন্দ করে প্যান্থার। পরপর কয়েকদিন প্যান্থারটাকে মারবার চেষ্টা করলো বাবা, কিন্তু পারল না। ওটার পায়ের ছাপ দেখা যায় এখানে ওখানে। একটা অ্যান্টিলোপকে মেরে যে খেয়েছে তার চিহ্ন দেখা গেল, কিন্তু বাগে পেল না বাবা। শেষে একদিন একজন ইন্ডিয়ান আকারে ইঙ্গিতে বাবাকে জানালো যে ওটাকে খুঁজে লাভ নেই। গুলি করে মেরেছে ওটাকে একদিন আগে। হাঁপ ছেড়ে বাঁচল বাবা। শীতের শেষে দেখা গেল বুনো রাজাহাঁসগুলো ফিরতে শুরু করেছে উত্তরে। পশুদের ছালগুলো ইন্ডিপেন্ডেন্সে নিয়ে বিক্রির এখনই সময়। এক সকালে পেট আর প্যাটিকে ওয়াগনে জুতে নিয়ে চলে গেল বাবা শহরের পথে। সবার জন্য উপহার আনলো বাবা ইন্ডিপেন্ডেন্স থেকে। নিজের জন্য এনেছে একটা লাঙল আর গম, জই, ভুট্টা, বাঁধাকপি, শালগম, গাজর, মটরশুঁটি, আলু আর তরমুজের বীজ। খুশি হয়ে মাকে বলল, তুমি দেখে নিও ক্যারোলিন, এসব জমিতে দারুণ ফলন হবে। ফসল উঠলে রাজার হালে থাকবো আমরা এখানে। গত কয়েকদিন ধরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ইন্ডিয়ানদের ক্যাম্পে। এ কথা শুনে বাবা বলল, সম্ভবত এটা ওদের বার্ষিক সম্মেলনের মতো কিছু একটা হবে। ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু বাবার গলায় কেন যেন জোর নেই আগের মতো। লক্ষ্য করলো লরা। খানিক চুপ করে থেকে বাবা বলল, শহরে গুজব শুনে এলাম শীঘ্রই সরকার নাকি সাদা লোকদের তাড়িয়ে দেবে ইন্ডিয়ান এলাকা থেকে। এখানকার ইন্ডিয়ানরা নালিশ জানিয়েছে ওয়াশিংটনে। তাদেরকে নাকি এই আশ্বাসই দেওয়া হয়েছে সেখান থেকে। বলো কি চার্লস? আঁতকে উঠল মা। না না, এত কষ্ট করে বাড়িঘর করার পর স্রেফ হাঁকিয়ে দেবে আমাদের? আমারও তাই ধারণা। সেটা সম্ভব নয়। আমি ওদের কথা বিশ্বাস করিনি। আজ পর্যন্ত সবখানে সরকার সব সময় সেটলারদের পক্ষ নিয়েছে, সরিয়ে দিয়েছে ইন্ডিয়ানদেরকেই। এখানে বসতি করতে দেবে। ওয়াশিংটন থেকে এরকম একটা খবর শুনেই তো এসেছি আমরা, তাই না? তাছাড়া এই দেখো, কানসাসের এই পত্রিকায় কি লিখেছে। পকেট থেকে একটা খবরের কাগজ বের করে কিছুটা অংশ পড়ে শোনালো বাবা মাকে। ওতে লিখেছে সাদা সেটলারদের বিরুদ্ধে কিছুই করবে না সরকার। হঠাৎ করেই আগুন দেখা দিল প্রেয়ারিতে। বিস্তীর্ণ তৃণভূমি জ্বালিয়ে পুড়িয়ে এগিয়ে আসছে আগুন লরাদের বাড়ির দিকে। দ্রুত সিদ্ধান্ত নিল বাবা। বাড়িটাকে ঘিরে 3 দিক থেকে লাঙ্গল টেনে গর্ত তৈরি করলো জমিতে। তারপর গামলা ভরা পানি আর ভেজা কাপড় নিয়ে তৈরি থাকলো আগুনের জন্য। মাও দাঁড়ালো গিয়ে বাবার পাশে। হুড়মুড় করে এসে পড়েছে আগুন। বন মোরগ আর খরগোশগুলো দৌড়াচ্ছে আগুনের আগে আগে। চষা জায়গাটার বাইরের দিকের শুকনো ঘাসে নিজে আগুন ধরিয়ে দিল এবার বাবা। আগুন দিতে দিতে লাঙ্গলের দাগ ধরে এগিয়ে যাচ্ছে বাবা, আর মা অনুসরণ করছে তাকে ভেজা বস্তা নিয়ে। আগুনটা দাগের এপারে আসতে নিলেই
বস্তা দিয়ে পিটিয়ে নিভিয়ে দিচ্ছে। বাবার তৈরির আগুনটা ছড়িয়ে পড়ছে চারপাশে, ক্রমে সরে যাচ্ছে বাড়ি থেকে দূরে। দেখতে দেখতে দূরের আগুন এসে মিশল কাছের আগুনের সঙ্গে, কিন্তু শুকনো ঘাস না পেয়ে বাড়ির দিকে আর এগোতে পারল না, সরে চলে গেল অন্যদিকে। চারদিকে শুধু পোড়া ঘাসের কালো ছাই দেখা যাচ্ছে এখন, সবুজের চিহ্ন মাত্র নেই। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস এলেন খবর দিতে। তাদের ধারণা ইচ্ছে করেই প্রেরাতে আগুন ধরিয়েছে ইন্ডিয়ানরা, যাতে নবাগত সাদা সেটলাররা পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু বাবা বলল চলাফেরার সুবিধা হয় বলে ইন্ডিয়ানরা মাঝে মধ্যে আগুন লাগিয়ে এভাবে ঘাস পোড়ায়। এতে লাঙ্গল দেওয়ার অনেক সুবিধা হবে সেটলারদেরও। ওদের কাছেই জানা গেল অসংখ্য ইন্ডিয়ান এসে জড়ো হয়েছে ক্যাম্পে, আরও আসছে রোজ। কি মতলব তা কে জানে, একমাত্র ভালো ইন্ডিয়ান হচ্ছে মরা ইন্ডিয়ান, বললেন স্কট। ওদেরকে ওদের মতো থাকতে দিলে আজ আমাদেরকে ঘৃণার পাত্র হতে হতো না, বলল বাবা। এতবার ওদের ভিটে ছাড়া করা হয়েছে যে সাদা মানুষকে সহ্যই করতে পারে না ওরা আর। যাই হোক, আমার মনে হয় ফোর্ট গিবসন আর ফোর্ট ডজ এই সোলজাররা প্রস্তুত। এই অবস্থায় এরা কোনো রকম হঠকারিতা করতে সাহস পাবে না। তাহলে জড়ো হচ্ছে কেন, প্রশ্ন স্কটের। বাহ, ওদের বিগ বাফেলো হান্ট উৎসবে এসে গেল না, মাথা ঝাঁকালেন স্কট। হ্যাঁ, তা হতে পারে। পরদিন থেকে পুরোদমে চাষাবাদ শুরু করে দিল বাবা। এদিকে ইন্ডিয়ানদের সমাবেত হওয়া নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে। রাতে ওদের চিৎকার চেঁচামেচি আর ড্রামের শব্দে থরথর করে কাঁপে বাড়িঘর। দ্রুত থেকে দ্রুতর হচ্ছে ওদের ড্রামের শব্দ। বাবা ব্যাপারটাকে যতই হালকাভাবে দেখাবার চেষ্টা করুক, লরা বোঝে বাবা নিজেও তেমন ভরসা পাচ্ছে না। বিকেল বেলায় ফিরে আসে মাঠ থেকে, দুধ দুইয়ে গরু ঘোড়াদের দানা পানি দিয়ে সন্ধ্যার আগেই ঘরে এসে ঢোকে। জ্যাককে ভিতরে এনে বন্ধ করে দেয় দরজা। এক রাতে বুলেট মোল্ড বের করে অসংখ্য বুলেট তৈরি করলো বাবা। একসঙ্গে এত বুলেট আর কখনো বানাতে দেখেনি লরা। ম্যারি জিজ্ঞেস করলো, এত বেশি বেশি বানালে কেন বাবা? আর কোনো কাজ নেই যে হাতে, বলে খুশি খুশি ভঙ্গি করে শীষ দিতে শুরু করলো বাবা। কিন্তু লরা জানে সারাদিন যথেষ্ট পরিশ্রম করেছে বাবা মাঠে, এত খাটুনি যে বেহালা বাজাবার শক্তিও নেই। এই অবস্থায় রাত জেগে বুলেটের পেছনে এত খাটনি না খেটে শুয়ে পড়াই স্বাভাবিক ছিল। ক্রমশ কেমন গম্ভীর হয়ে উঠেছে পরিবেশ। আর একজন ইন্ডিয়ানও আসেনি ওদের বাড়িতে। এদিক ওদিকে দেখতেও পাওয়া যায় না এক আধজনকে। মেরি বাইরে বেরোনো ছেড়ে দিয়েছে। লড়াই একাই খেলে বেড়ায় মাঠে। ওর মনে হয় চারপাশ থেকে ঘনিয়ে আসছে বিপদ। মনে হয় পেছন থেকে কে যেন লক্ষ্য করছে ওকে। চট করে পিছনে ফিরে চাইলে দেখা যায় না কাউকে। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস এসে একদিন ক্ষেতের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কী সব কুজুর গুজুর করে গেলেন বাবার সঙ্গে। অস্ত্র ছিল দুজনের কাছে। কথা শেষ করে চলে গেলেন একই সঙ্গে। খেতে এসে বাবা বলল, কেউ কেউ উঁচু স্টকেড প্রাচীর বা কাঠের বেড়া দেওয়ার কথা ভাবছে। আমি স্কট আর এডওয়ার্ডসকে বললাম, এসবের কোনো অর্থ হয় না। যদি কিছু ঘটে আগেই ঘটবে। স্টকেড তৈরির সময় পাওয়া যাবে না। আমাদের এমন কিছুই করা উচিত নয় যাতে ওরা ভাবতে পারে আমরা ভয় পেয়েছি। প্রশ্ন করতে গিয়েও চুপ করে থাকলো লরা আর মেরি। ওরা জানে কিছু জিজ্ঞেস করলেই এখন বলা হবে ছোটরা খেতে বসে শুনবে, শুধু কথা বলবে না। কিন্তু বিকেলে মাকে না জিজ্ঞেস করে পারল না। মা, স্টকেড কি? মা জবাব দিল, ওটা হচ্ছে ছোট মেয়েদের একটা প্রশ্নের বিষয়, অর্থাৎ বলবো না। ম্যারি এমনভাবে তাকালো ওর দিকে যার মানে, কি বলেছিলাম না? বাবা কেন বলল? এমন কিছুই করতে চায় না যা দেখে মনে হবে বাবা ভয় পেয়েছে। তাহলে কি বাবা সত্যিই ভয় পেয়েছে, কিন্তু ভাবটা প্রকাশ করতে চাইছে না? এইটুকু পরিষ্কার বুঝতে পেরেছে লরা, নিজেও ও ভীষণ ভয় পেয়েছে। ভয় লাগছে ওর ইন্ডিয়ানদেরকে। হঠাৎ এক রাতে প্রচন্ড আওয়াজে ঘুম ভেঙে যেতে চিৎকার দিয়ে উঠে বসলো লরা বিছানায়। মা ছুটে এসে হাত চাপা দিল ওর মুখে, বলল,
ক্যারি ভয় পাবে, চেঁচিও না। মাকে জড়িয়ে ধরে থাকলো লরা। দেখলো পোশাক পাল্টায়নি মা, ঘরটাকে অন্ধকার করে রাখা হয়েছে। চাঁদের আলো আসছে জানালা দিয়ে, জানালার পাল্লা খোলা। ওখানে দাঁড়িয়ে কি যেন দেখছে বাবা বাইরে, হাতে বন্দুক। জোর আওয়াজ আসছে ঢাকের, পাগলের মতো ঢাক পিটাচ্ছে ওরা। এমনই সময় আবার এলো সেই প্রচন্ড আওয়াজ। কলজে হিম হয়ে যায় সে আওয়াজ শুনলে, হাত পা ঠান্ডা হয়ে যায়। সংবিদ ফিরে পেয়ে চেঁচিয়ে উঠল লরা, কিসের বাবা, কিসের আওয়াজ ওটা? থরথর করে কাঁপছে লরা, মনে হচ্ছে এখুনি বমি করে ফেলবে বুঝি। মা চেপে ধরে আছে ওকে, বোঝাতে চাইছে কোনো ভয় নেই, কিন্তু কাঁপছে নিজেও। এটা ইন্ডিয়ানদের রণহুঙ্কার লরা, শান্ত গলায় বলল বাবা। এভাবেই যুদ্ধ ঘোষণা করে ওরা। তবে এটা শুধু ঘোষণাই, যুদ্ধ নয়। একটুও ভয় পেও না তোমরা মেরি লরা। বাবা আছে, জ্যাক আছে, ফোর্ট গিবসন আর ফোর্ট ডজ এর সৈন্যরা আছে। নিশ্চিন্তে থাকো তোমরা। ড্রামের আওয়াজ মনে হয় মাথার ভিতর গিয়ে আঘাত করছে, সেই সঙ্গে চিৎকার, হাই হাই হাই, হা হাই হা। তারপর সে রক্ত হিম করা ভীষণ রণহুঙ্কার। শেষ রাতের দিকে ধীরে ধীরে কমে গেল হই হল্লা, ড্রাম। কিন্তু লরার মনে হলো ওর মাথার মধ্যে অনন্তকাল ধরে চলতে থাকবে এই হট্টগোল। বাপস, হালকা গলায় বলল বাবা। বেটারা শিখল কোথায় এমন হাঁক? কেউ কোনো জবাব দিল না। বন্দুক, রাইফেল আর কি দরকার? ইচ্ছে করলে চেঁচিয়েই মেরে ফেলতে পারে মানুষ। আবারও বলল বাবা। লরা, একটু পানি দেবে মা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। চট করে উঠে গিয়ে পানি নিয়ে এলো লরা। খেয়ে এমন ভাব দেখালো বাবা যেন জানে পানি এলো। হাসলো লরার দিকে চেয়ে। ভয়ে অনেকখানি কেটে গেল লরার। হঠাৎ শোনা গেল একটা ঘোড়ার খুরের আওয়াজ, এই দিকেই আসছে। জানালার সামনে দাঁড়ালো গিয়ে লরা বাবার পাশে। কালো একটা ঘোড়া এদিকে আসছে। চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে আরোহীকে, কিন্তু বসবার ভঙ্গিতে বোঝা গেল লোকটা ইন্ডিয়ান। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চিনতে পারলো লরাওকে। এ থেকে কি বুঝতে হবে? নাক মুখ ভুরু কুচকে ভাবছে বাবা, সোচ্চারে এ লোক তো সেই ওসেজ যে আমার সঙ্গে ফ্রেঞ্চ বলছিল। এত রাতে কোথা থেকে ফিরছে লোকটা? সকাল হলো, সব চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, না হই হল্লা, না ড্রাম। ঘাস নেই বলে বিস্তীর্ণ প্রান্তরে নিঃশব্দ বয়ে যাচ্ছে হাওয়া। শুধু বাড়ির চিমনিতে সামান্য একটু শীষের মতো শব্দ হচ্ছে মাঝে মাঝে। কিন্তু রাত হলেই আবার যে কার সেই হইচই, ডাকের বাদ্যি আর ভীষণ রণহুঙ্কার। এই রকম চলল পরপর 6 রাত। বাবার কাজকর্ম বন্ধ। মাঠে পড়ে রয়েছে লাঙ্গল, ঘোড়া, গরু, বাছুর সব আস্তা বলে। সারাদিন খানিক পর পর বাইরে বেরিয়ে চারদিকে চোখ বুলিয়ে আসে বাবা। ভিতরে এসে দাঁড়িয়ে থাকে জানালার সামনে। ঘুম নেই, বিশ্রাম নেই, স্বস্তি নেই। সপ্তম রাতে চরমে উঠল ওদের কোলাহল। কারো চোখে ঘুম নেই। ক্যারি পর্যন্ত উঠে বসে আছে বিছানায়। মধ্যরাতের দিকে বাবা বলল, ক্যারোলিন, ঝগড়া করছে ওরা নিজেদের মধ্যে, মনে হচ্ছে মারপিট লেগে যাবে যে কোনো মুহূর্তে। তাহলেও তো বাঁচা যেত চার্লস, উত্তর দিল মা। সারা রাত চলল তুমুল হট্টগোল। ভোর হয় হয় এমন সময় থামলো শেষ রণহুঙ্কার। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে ঘুমিয়ে পড়ল লরা। জেগে উঠে দেখল মেরি শুয়ে আছে পাশে। দরজা খোলা, বাইরে উজ্জ্বল রোদ। রান্না করছে মা, বাবা বসে আছে দোরগড়ায়। আরো একদল চলল দক্ষিণে, বলল বাবা। দৌড়ে দরজায় গিয়ে দাঁড়াল লরা। বহুদূরে পিঁপড়ের মতো দেখা যাচ্ছে একদল ইন্ডিয়ান ঘোড়ায় চেপে কালো প্রেয়ারি উপর দিয়ে সার বেঁধে চলে যাচ্ছে দক্ষিণে। বাবা বলল, সকালে বড় দুটো দল চলে গেছে পশ্চিমে, এখন একটা চলেছে দক্ষিণে। এর মানে নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে মত পার্থক্যের কারণে। এবার আর মহিষ শিকারে যাচ্ছে না ওরা একসঙ্গে। আজ ঘুমাবো আমরা, রাতে বলল বাবা। ইস, কতদিন যে 1 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি একটানা।
নিশ্চিন্ত ঘুমালো ওরা সারা রাত। সকালে উঠে দেখলো তখনও পড়ে পড়ে ঘুম দিচ্ছে জ্যাক দরজার কাছে শুয়ে। তারপরের রাতেও ঘুমালো ওরা নিশ্চিন্তে। বাতাসের ফিসফিস ছাড়া কোথাও কোনো শব্দ নেই। বাবা স্থির করলো ক্ষেতের কাজ শুরু করবার আগে ঘুরে ফিরে দেখে নেবে চারপাশটা। জ্যাককে শিকলে বেঁধে রেখে বন্দুকটা নিয়ে বেরিয়ে গেল বাবা। অদৃশ্য হয়ে গেল ক্রিকের ঢালে। সারাদিনে একটা কাজও করতে পারলো না বাড়ির কেউ। বাড়ি থেকে বেরোলো না কেউ। সবাই অপেক্ষা করছে বাবার জন্য। পূব জানালা দিয়ে আসা রোদের টুকরোটা মেঝের উপর দিয়ে খুব ধীরে বুকে হেঁটে ছোট হতে হতে মিলিয়ে গেল দেয়ালের কাছে। তারপর বেশ অনেকক্ষণ পর আবার উকি দিল রোদ পশ্চিম জানালা দিয়ে। প্রথমে এক চিলতে এসে পড়ল মেঝেতে। বড় হচ্ছে ধীরে ধীরে। বাবা আসে না। শেষ বিকেলে সুসংবাদ নিয়ে ফিরল বাবা। সব ঠিক আছে এখন। ওসেজ উপজাতি ছাড়া আর সব উপজাতি চলে গেছে ক্যাম্প খালি করে। জঙ্গলে একজন ওসেজের সঙ্গে কথা হয়েছে বাবার। ভাঙা ভাঙা ইংরেজিতে সে বলেছে ওসেজ ছাড়া আর সবকটা উপজাতি চেয়েছিল সাদা চামড়ার সেটলারদের খুন করে তাদের সম্পত্তি লুট করতে। খবর পেয়ে ওসেজদের নেতা দূর থেকে ঘোড়া ছুটিয়ে ফিরে এসেছে ক্যাম্পে। সে চায় না এখানে খুন খারাপি হোক। এই লোকটাকে ওরা ডাকে সোলদাত দুচেনি বলে। যোদ্ধা হিসেবে খুবই নাকি সুখ্যাত তিনি। কদিন তর্ক বিতর্কের মাধ্যমে ওসেজদের সবাইকে রাজি করিয়েছে সে, বলল বাবা। তারপর উঠে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে ওরা যদি আমাদের খুন করার চেষ্টা করে তাহলে বাধা দেবে ওসেজরা। তুমুল ঝগড়া হয়েছিল সেই রাতে ওদের মধ্যে। অন্যান্য উপজাতির যোদ্ধারা যত হইহল্লা করে ধিক্কার দেয়, ওসেজরা জবাবে তার চেয়ে বেশি গালিগালাজ আর দুয়ো দুয়ো করে। সোলদাত দুচেনি আর তার লোকজনের বিরুদ্ধে লড়াই করতে রাজি হলো না কেউ শেষ পর্যন্ত। ফলে সকালে উঠে চলে গেছে ওরা যে যার পথে। এই একজন ভালো ইন্ডিয়ান, বলল বাবা। একমাত্র ভালো ইন্ডিয়ান হচ্ছে মরা ইন্ডিয়ান মিস্টার স্কটের। এ কথা মানে না বাবা। ওদের মধ্যেও আছে অনেক ভালো লোক। সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে সকালে স্থির করলো বাবা, না, আজ থেকে আবার লাঙ্গল দেবে জমিতে। আস্তাবলের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। শীষ দিচ্ছিল, থেমে গেল শীষ। পূব দিকে চেয়ে আছে। দেখে যাও ক্যারোলিন, ডাকলো বাবা। ম্যারি, লরা, জলদি এসো। দৌড়ে বেরিয়ে এসে অবাক হয়ে গেল লরা। ট্রেল ধরে আসছে ইন্ডিয়ানরা। খাড়ির নিচ থেকে উঠে আসছে একের পর এক ঘোড়া। সবার আগে সেই লম্বা ওসেজ চিফ। সিধে হয়ে বসে আছে ঘোড়ার পিঠে গর্বিত ভঙ্গিতে। ক্রুব্ধ গর্জন ছাড়ল জ্যাক। শিকল টানাটানি করছে ছেঁড়ার চেষ্টায়। ও ভোলেনি এই লোক রাইফেল তুলেছিল ওর দিকে। বাবা ধমক দিল, চুপ জ্যাক, শুয়ে থাকো, একদম নড়বে না। শুয়ে পড়ে অন্যদিকে চোখ ফিরিয়ে রাখলো জ্যাক। ভয় ভয় করছে লরার। কাছে এসে পড়েছে লম্বা ইন্ডিয়ান। গায়ে জড়ানো একটা রংচঙ্গে কম্বল। এক হাতে হালকাভাবে ধরে রেখেছে রাইফেল। নলটা রেখেছে ঘোড়ার ঘাড়ের উপর। মনে হচ্ছে খোদাই করা একটা নিষ্ঠুর ইন্ডিয়ান মূর্তি। দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমে, অনেক দূরে নিবদ্ধ। পা থেকে মাথা পর্যন্ত একদম স্থির। নড়ছে শুধু মাথায় গোজা ঈগলের পালকগুলো। এই যে দুচেনি যায়, বিড়বিড় করে বলল বাবা। হাত তুলল স্যালিউটের ভঙ্গিতে। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে চলে গেল লোকটা। যেন এইবারই আস্তাবল, বাবা, মা, লরা, ম্যারি কারো কোনো অস্তিত্ব নেই। লোকটার পিছন পিছন চলেছে যোদ্ধার দল। তারপর বৃদ্ধ, মহিলা আর কচি বাচ্চারা। কোনো কোনো বাচ্চা ঘোড়ার গায়ে বাঁধা বাস্কেটের ভিতর বসে বা দাঁড়িয়ে আছে। লরা আর মেরির সমান ছেলেমেয়েরা বড়দের ভঙ্গিতে বসে আছে ঘোড়ার পিঠে। তবে কৌতূহল দমন করতে না পেরে তাকাচ্ছে ওদের দিকে। ঝিকমিক করছে ওদের কালো চোখ। দুপুর পেরিয়ে যাচ্ছে তবু শেষ হয় না ওদের কাফেলা। সব শেষে এলো ওদের মালবাহী ঘোড়াগুলো। নানান আকার আকৃতির বোচকা বান্ডিল, তাঁবুর খুঁটি, ঘটিবাটি, থালা বাসন, হাঁড়ি পাতিল,
গামলা বালতির বোঝা নিয়ে। শেষ ঘোড়াটা চলে যেতে মস্ত এক শ্বাস ছেড়ে পেট আর প্যাটিকে নিয়ে চলে গেল বাবা খেতে লাঙ্গল দিতে। ইন্ডিয়ানরা চলে যাওয়ার পর শান্তিতে নেমে এলো গোটা এলাকায়। সবুজ কচি ঘাসে ছেয়ে গেল গোটা প্রেয়ারি। মাটি দেখা যাচ্ছে শুধু বাবার চষা খেতে। বাবা ক্ষেত নিয়ে মহা ব্যস্ত। এদিকে লরা আর ম্যারিকে নিয়ে মা ব্যস্ত তার সবজি বাগানে। বাড়ির সামনে কিছুটা জমিতে লাঙ্গল চষে ঘাসের গোড়া আলগা করে দিয়েছে বাবা। এখন নিড়ানি দিয়ে খুঁচিয়ে আগাছা পরিষ্কার করে মা লাগাচ্ছে পেঁয়াজ, শালগম, গাজর, সিম আর মটর। অল্প কিছুদিনের মধ্যে নানান রকম তরিতরকারি খাওয়া যাবে ভেবে সবাই খুশি। রুটি মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে ওরা সবাই। বাঁধাকপি আর মিষ্টি আলুর বীজ লাগিয়েছিল মা একটা কাঠের বাক্সে মাটি ভরে। চারাগুলো বেরোতেই বাবা ওগুলো পুঁতে দিল জমিতে। দুজনে মিলে পানি দিল। আশেপাশের মাটি চেপে গর্তের মধ্যে শক্ত করে বসিয়ে দিল চারাগুলোকে। এবছর বাঁধাকপি আর মিষ্টি আলু বিলি করতে পারবে বাবা মা প্রতিবেশীদের মধ্যে। ফলন যা হবে একা খেয়ে নিজেরা শেষ করতে পারবে না। রোজ নিয়মিত পানি খেয়ে কলকল করে বেড়ে উঠেছে চারাগুলো। দেখলে মন ভরে যায়। সত্যি রাজার হালে থাকবে ওরা এখানে। সকালে উঠে মনের আনন্দে শীষ দিতে দিতে মাঠে যায় বাবা। জমি তৈরি হয়ে যেতেই শস্য বুনে ফেলল। ভাগ ভাগ করে বুনল ভুট্টা, গম, জই, জব, রাই আলাদা আলাদা জমিতে। আজ আলু বুনবে প্রায় 1 একর জায়গায়। ফসলের বাড়বাড়ন্ত ভাব দেখে বাবা মহা খুশি। রত্নগর্ভা জমি একেই বলে। নাস্তার পর থালা বাসন ধুচ্ছে লরা আর মেরি। মা বিছানা সাট করছে আর গুনগুন গান গাইছে। হঠাৎ বাবার গলা শুনতে পেল ওরা। রাগী, কর্কশ, উচ্চকণ্ঠ। চমকে দরজায় এসে দাঁড়ালো মা, লরা আর মেরিও। অবাক হয়ে ঘাড় ফিরিয়েছে। মাঠ থেকে লাঙ্গল সহ পেট আর প্যাটিকে নিয়ে বাড়ির দিকে ফিরছে বাবা। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস আসছেন সঙ্গে। কি যেন বোঝাবার চেষ্টা করছেন মিস্টার স্কট বাবাকে। না স্কট, বাবার ঝনঝনে জোরালো গলা ভেসে এলো। আমি থাকছি না কিছুতেই। সোলজার এসে ধরে নিয়ে যাবে। চোর ডাকাতের মতো অসম্ভব। ওয়াশিংটনে বসে কোনো নির্বোধ রাজনীতিক দাবার চাল দেবে, ব্যাস আমরা হয়ে যাব অবৈধ অনুপ্রবেশকারী। হাওয়ায় ভেসে যাবে আমাদের এতদিনের এত পরিশ্রম। সৈন্যরা আসবে আমাদের উৎখাত করতে, ধরে নিয়ে যাবে ফোর্ট ডোজে খুনে আসামির মতো। না, আমি থাকছি না। আমরা চলে যাব এখনই। কি হয়েছে চার্লস? কোথায় চলে যাচ্ছি আমরা? চোখ বড় করে জানতে চাইল মা। জানি না ক্যারোলিন, কিন্তু যাচ্ছি। এখান থেকে চলে যাচ্ছি আমরা। ক্ষোভে দুঃখে গলাটা ধরে এলো বাবার। স্কট আর এডওয়ার্ডস বলছে সমস্ত সেটলারকে ইন্ডিয়ান টেরিটরি থেকে ধরে নিয়ে যাওয়ার জন্যে সৈন্য পাঠাচ্ছে সরকার। রাগে লাল হয়ে গেছে বাবার মুখটা। নীল চোখ দুটো থেকে আগুন বেরোচ্ছে যেন। ভয় পেল লরা। কখনো বাবাকে এত রেগে যেতে দেখেনি ও। মার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল বাবার দিকে। কিছু বলবার জন্য মুখ খুলতে গেলেন মিস্টার স্কট। বাবা থামিয়ে দিল। অযথা মুখ খরচ করো না স্কট। আর কিছু বলে লাভ নেই। ইচ্ছে করলে সোলজার না আসা পর্যন্ত থাকতে পারো তুমি। আমি চলে যাচ্ছি এখনই। মিস্টার এডওয়ার্ডস বললেন তিনিও চলে যাবেন। হলদে কুত্তার মতো ছেঁচড়ে টেনে হিচড়ে নিয়ে যাবে। তার অপেক্ষায় এখানে বসে থাকতে রাজি নন তিনিও। ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত চলো তাহলে আমাদের সঙ্গেই, বলল বাবা। কিন্তু রাজি হলেন না মিস্টার এডওয়ার্ডস। উত্তরে যাবেন না তিনি। একটা নৌকা বানিয়ে ভেসে পড়বেন। আরও দক্ষিণে গিয়ে বসতি করবেন কোনো বৈধ জায়গায়। মিস্টার স্কটের দিকে ফিরল বাবা। স্কট, তুমি আমাদের গরু আর বাছুরটা নিয়ে যাও। ওদের সঙ্গে নিতে পারবো না আমরা। তোমাদের মতো এত চমৎকার প্রতিবেশীকে ছেড়ে চলে যেতে আমার খুব খারাপই লাগছে স্কট। মিসেস স্কটকে আমাদের প্রীতি আর শুভেচ্ছা জানিও। কাল ভোরেই রওনা দিচ্ছি আমরা। কাজী আর দেখা হলো না। কথাগুলো সবই শুনছে লরা,
কিন্তু বিশ্বাস করতে পারেনি। যখন দেখলো সত্যি সত্যি ওদের মস্ত শিংওয়ালা গরু আর তার বাছুরটাকে নিয়ে চলে যাচ্ছেন মিস্টার স্কট, তখন দুফোঁটা পানি নেমে গেল ওর গাল বেয়ে। সবাইকে আড়াল করে চট করে মুছে ফেলল সে চোখের জল। মিস্টার এডওয়ার্ডস বললেন, নৌকা বানানোয় ব্যস্ত থাকবেন বলে কাল আর আসতে পারবেন না। বাবার সঙ্গে হাত মিলিয়ে বললেন, গুড বাই ইঙ্গলস, গুড লাক। মাকে বললেন, গুড বাই ম্যাম, আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আপনার কাছে যে আদর পেয়েছি সেটা মনে রাখবো চিরকাল। লরা আর মেরির কাছ থেকেও বিদায় নিলেন মিস্টার এডওয়ার্ডস। গুড বাই মেরি, গুড বাই লরা। সবিনয়ে মেরি বলল, গুড বাই মিস্টার এডওয়ার্ডস, কিন্তু লরা তেমন ভদ্রতা দেখাতে পারল না। ও বলল, আপনি চলে যাচ্ছেন বলে আমার খুব খারাপ লাগছে মিস্টার এডওয়ার্ডস, আর আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সেই ইন্ডিপেন্ডেন্সে গিয়ে আমাদের জন্যে সান্তাক্লজকে খুঁজে বের করেছিলেন আপনি সেজন্যে। মিস্টার এডওয়ার্ডসের চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। চোখের পাশে একটা পেশি কাঁপল দুবার, আর একটি কথাও না বলে হঠাৎ ঘুরে চলে গেলেন তিনি। পেট আর প্যাটিকে জোয়াল মুক্ত করে দিল বাবা দিনের শুরুতেই। লরা আর মেরি বুঝল সত্যি ওদেরকে চলে যেতে হচ্ছে এখান থেকে। কিছুই বলল না মা। ঘরে ঢুকে চারিদিকে তাকালো। আধ গোছানো বিছানা, এঁটো থালা বাসন দেখল। একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। চুপচাপ হাতের কাজ শেষ করলো লরা আর মেরি। বাবার পায়ের শব্দ পেয়ে চট করে ঘুরে তাকালো। আবার আগের মতো দেখাচ্ছে বাবাকে। পিঠে রয়েছে আলুর বস্তা। এই যে ক্যারোলিন, স্বাভাবিক গলায় বলল বাবা, ভাগ্যিস গতকাল এগুলো বুনে দেইনি খেতে। রাধো, যত খুশি আলু, পেট পুরে আলু খাবো আমরা আজ দুপুরে। সত্যি মজা করে সেদিন বীজ আলু খেলো ওরা ডিনারে। বাবার একটা কথার সত্যতা বুঝতে পারল সেদিন লরা। ঠিকই বলে বাবা, কেবল ক্ষতি হয় না কখনো, পাশাপাশি কিছু লাভও হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর বুকের পাঁজরের মতো দেখতে বাঁকা ওয়াগন বগুলো আস্তাবল থেকে বের করে পরালো বাবা ওয়াগনের দুপাশে লোহার আংটায়। তারপর মাকে নিয়ে সাদা ক্যানভাসের ওয়াগন কাভার বোর উপর বিছিয়ে বাঁধল শক্ত করে টেনে। পিছন দিকের শেষ প্রান্তে পুরনো ফিতে ধরে টান দিতেই ভাঁজ হতে হতে ছোট হয়ে গেল গর্তটা। শুধু ছোট্ট একটা ফাঁক থাকলো বাইরে তাকাবার জন্য। যাত্রার জন্য তৈরি হয়ে গেল ওয়াগন। কাল সকালে মালপত্র ভরে নিলে রওনা হতে পারবে। সবারই মন ভার। কেউ কোনো কথা বলল না সন্ধ্যার পর। জ্যাকও টের পেয়েছে কিছু একটা ঘটে গেছে। রাতে লরার পাশে মেঝেতে এসে শুলো। শূন্য দৃষ্টিতে নেভা চুলোর ছাইয়ের দিকে চেয়ে বসে আছে মা। অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা বছর খসে গেল জীবন থেকে চার্লস। আরও অনেক বছর রয়েছে আমাদের হাতে ক্যারোলিন। খুশি খুশি গলায় বলল বাবা। একটা বছর কি আর এমন। নাস্তা খেয়েই ওয়াগনে মালপত্র ভরতে শুরু করলো বাবা আর মা। পিছন দিকে দুটো বিছানা রাখা হলো একটার উপর আরেকটা। দিনে এখানে বসবে ক্যারি, লরা আর ম্যারি। রাতে উপরের বিছানাটা ওয়াগনের সামনের দিকে সরিয়ে নিয়ে ঘুমাবে বাবা মা। নিচেরটায় ঘুমাবে লরা আর ম্যারি। ছোট কাবারটা দেয়াল থেকে পেরে খাবার আর থালা বাসন ভরা হলো। তারপর সেটা ঢুকিয়ে দেওয়া হলো ওয়াগন সিটের নিচে। তার সামনে এক বস্তা ঘোড়ার খাবার রেখে বাবা বলল, পা রাখার সুন্দর জায়গা হয়ে গেল ক্যারোলিন। কাপড় চোপড় সব ভরা হলো দুটো ব্যাগে। তারপর ওয়াগনের ভিতরে দুটো বোর সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। ওগুলোর উল্টো দিকে ঝুলানো হলো বাবার বন্দুকটা। তার নিচে ঝুলছে বুলেট পাউচ আর বারুদ ভরা শিং। বিছানার একপাশে রাখা হলো বেহালার বাক্সটা। ঝাঁকি লাগলেও যেন ক্ষতি না হয়। হাঁড়ি, পাতিল, কড়াই, কফি পট, চুলো এসব বস্তায় ভরে ওয়াগনে তুলল মা। রকিং চেয়ার আর বড় গামলা বেঁধে নিল বাবা ওয়াগনের বাইরের দিকে। পানির বালতি আর ঘোড়াকে খাবার দেওয়ার বালতি বেঁধে দিল গাড়ির নিচে। টিনের লণ্ঠনটা ঝুলিয়ে রাখলো ওয়াগন বক্সের সামনের এক কোণে। লাঙ্গলটা নেওয়া গেল না।
জায়গা নেই। যেখানে গিয়ে পৌঁছবে সেখানে আবার পশুর চামড়া সংগ্রহ করে হয়তো আরেকটা লাঙ্গল কিনতে পারবে বাবা। লরা আর ম্যারি ওয়াগনে উঠে পিছন দিকে বিছানার উপর গিয়ে বসলো। ওদের মাঝখানে ক্যারিকে বসিয়ে দিল মা। ওরা সবাই হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরেছে। মা চুল আঁচড়ে দিয়েছে সুন্দর করে। বাবা বলল, হাউন্ডের দাঁতের মতো পরিষ্কার ঝকঝকে লাগছে ওদের। মা বলল, নতুন পিনের মতো চকচক লাগছে। এবার পেট আর প্যাটিকে ওয়াগনে জুতে দিল বাবা। বাবার পাশের সিটে উঠে বসলো, রাশ ধরল মা। হঠাৎ বাড়িটা দেখবার খুব ইচ্ছে হলো লরার। বাবাকে বলতেই পিছনের ফিতে ঢিল করে ফাঁকটা বড় করে দিল। যেমন ছিল ঠিক তেমনই নিশ্চিন্ত দেখাচ্ছে বাবার নিজ হাতে গড়া ছোট্ট সুন্দর বাড়িটাকে। মনে হলো বাড়িটা জানে না যে ওরা চলে যাচ্ছে, আর কোনো দিন আসবে না। খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালো বাবা। চারদিকে তাকিয়ে দেখলো কিছু ফেলে যাচ্ছে কিনা। খাটটা দেখলো, ফায়ার প্লেসটা দেখলো, কাচের জানালাগুলো দেখলো। তারপর আস্তে করে ভিড়িয়ে দিল দরজাটা। কারো না কারো কাজে লাগবে এটা, বলল বাবা। মার পাশে উঠে বসে রাশ হাতে নিল বাবা। এগোবার নির্দেশ দিল পেট আর প্যাটিকে। চলতে শুরু করলো ওয়াগন। জ্যাক ঢুকে পড়ল গাড়ির নিচে। পেট চিহিসরে ডাকলো বাণীকে। সেও চলল পাশে পাশে। শুরু হলো যাত্রা। রাস্তার যেখানে নিচে চলে গেছে সেখানে এসে গাড়িটা থামলো বাবা। পিছন ফিরে তাকালো সবাই। যতদূর দেখা যায় সবুজ হয়ে আছে ধুধু প্রেয়ারি। বাতাসে দুলছে ঘাসগুলো। সাদা মেঘ ভাসছে পরিষ্কার নীল আকাশে। দারুণ একটা দেশ ক্যারোলিন, বলল বাবা। কিন্তু আরো বহুদিন এখানে রাজত্ব করবে বুনো ইন্ডিয়ান আর হিংস্র নেকড়ে। বহুদূরে ছোট্ট বাড়িটা আর তার পাশে ছোট্ট আস্তাবলটা দাঁড়িয়ে আছে, নিঝুম নিঃসঙ্গ। এবার বেশ জোরে ছুটল পেট আর প্যাটি। চলে যাচ্ছে ওরা, একটা বছরকে পেছনে ফেলে। শেষ হলো লিটল হাউস ইন দ্য প্রেরির শেষ পর্ব। লরার গল্প এখানেই শেষ নয়, আমাদের হৃদয়ে সে থাকবে অনেক দিন। আপনারা যদি অনুভব করে থাকেন সেই উষ্ণতা, সেই টানা পড়েন, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সাকিব স্টোরি লাউঞ্জে সবসময় চায় আপনাকে ছুঁয়ে যাওয়া গল্প শোনাতে, তাই পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পের সাথেই থাকুন।